আজকের যে ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটি আমার বড় বোনের সঙ্গে ঘটা সত্য এবং বাস্তবিক একটি ঘটনা। ছোটবেলা থেকেই আমার বড় বোনের সঙ্গে একটা জিন থাকতো। এটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি এবং এই জিনের সাক্ষী আমি নিজে। কারণ আমার বড় বোনের সঙ্গে আমি থেকেছি এবং সেই জিনের আজ এবং তাকে পর্যন্ত আমি দেখেছি। এবং প্রথম যেদিন আমি দেখেছিলাম সেদিন সত্যি আমি অবাক হয়েছিলাম এবং ভয়ও পেয়েছিলাম। তো যাই হোক, আমি ঘটনার শুরু থেকে আপনাদেরকে বলছি। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের নতুন আরও একটি ভিডিওতে। আজকের এপিসোডে আমরা জানবো সুমাইয়ার জীবনের ঘটনা এবং কি হয়েছিল তার সঙ্গে, সেটা জানতে হলে আমাদের সঙ্গে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি আমার বড় বোনের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা আপনাদেরকে বলতে চাই। একদম শুরু থেকে বললে আপনারা হয়তো সঠিকভাবে বুঝতে পারবেন। আমার বড় বোনের নাম সুমাইয়া এবং আমার নাম সুরাইয়া। আমরা দুই বোন। আমাদের বয়সের গ্যাপ হয়তো 1 থেকে 1.5 বছর হবে এবং আমরা দুজন পিঠোপিঠি ছিলাম। ছোটবেলা থেকেই এক প্রকার আমরা মারামারি কাটাকাটি করেই বড় হয়েছি এবং এক পর্যায়ে যখন আমি জানতে পারলাম যে আমার বড় বোনের সাথে একটা জিনের প্রেম আছে এবং আমার বড় বোন কয়েক দফা জিনের সঙ্গে তার দেশে ঘুরতে গিয়েছে এবং ম্যাক্সিমাম দিনই রাতে থাকতো না, তখন আমি অবাক হয়েছিলাম। আমাদের বয়স যখন 6 থেকে 7 বছর, ঠিক তখনই আমার আব্বাজান আমাদেরকে আমাদের ওইখানের পাশেরই একটা মক্তবে ভর্তি করিয়ে দিলেন। আমরা গ্রামে থাকতাম এবং আমাদের বাড়ির পাশেই মসজিদ ছিল। ছোটবেলা থেকেই আমার আব্বা এবং আম্মা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার আব্বাজান ওই এলাকারই একটা মসজিদে ইমামতি করতেন এবং সেই সাথে তিনি ধর্মকর্ম খুব ভালোভাবে পালন করতেন, যার কারণে ছোটবেলা থেকেই আমাদেরকে পর্দার ভিতরে রেখেছে। এক প্রকার পর্দাশীল হয়েই আমরা থেকেছি। তো যাই হোক, আমার আম্মা নিজেও উনি তালিম করতেন এবং এলাকার মহিলাদেরকে নিয়ে তিনি একটা তালিম বসাতেন। তো সেসব বিষয় ছোটবেলা থেকেই কিন্তু আমরা দেখে আসছি। তো ঘটনার সূত্রপাত যেখানে ঘটে, আমার যে বড় বোন ছিল, আমরা দুজন কিন্তু একই সঙ্গে মাদ্রাসায় যেতাম এবং পরবর্তীতে এবং আগে কিন্তু একই সঙ্গে আমরা মক্তবে যেতাম। তো আমাদের বাড়ির পাশেই যেহেতু ছিল, আম্মা আমাদেরকে দিয়ে আসতো শুরুতে। পরবর্তীতে আমরা দুই বোনে মিলে একা একাই যেতাম। আর পাড়ার অনেক মেয়েরা আছে, তাদের সঙ্গে আমরা যেতাম, বড় আপুরা। তো যাই হোক, ওরকমই একটা দিন আমি এবং আমার বোন মক্তবে যাই এবং মক্তবে যে ওই দিন আমরা পড়াশোনা করছিলাম। তো ফেরার পথে আমি আমার আরেক বান্ধবী তার সঙ্গে আসছিলাম এবং আমার বড় বোন, আমি খেয়াল করলাম আমরা যে পথটা ধরে আসি সেই পথের ধারে একজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। কিন্তু আমি সেদিনকে ছোট ছিলাম, যেহেতু ওইসব বিষয়ে আমার ঝাপসা ঝাপসা মনে আছে। আমার বড় বোন কিন্তু এরকমভাবেই বলেছে আর কি আমাকে, এবং পরবর্তীতে আমি খেয়াল করলাম যে সে কার সঙ্গে যেন দাঁড়িয়ে কথা বলছে। খুব ছোট থাকার কারণে সেসবের বিষয়গুলো খুব একটা মনে নেই। তো আমি ওকে ডাক দিলাম যে, কিরে সুমাইয়া, তুই এখানে দাঁড়ায় আছিস কিসের জন্য? চল তাড়াতাড়ি বাড়িতে চল, আম্মা তাড়াতাড়ি না গেলে বকবে। তো এই কথা বলার পর সুমাইয়া আমাকে বললো কি যে, তুই যা, আমি আসতেছি। তো তারপর আমি ওকে রেখে চলে আসলাম। তো বেশ খানিকক্ষণ পার হয়ে যাচ্ছে, সুমাইয়া আর আসে না। তো আম্মা আমাকে বললো কি যে, কিরে সুমাইয়া কই? আমি বললাম কি যে, আম্মা আমি তো জানি না ও কোথায়। ওরা দেখছিলাম ওই রাস্তার এখানে দাঁড়ায় কার সাথে যেন কথা বলতেছে। তো মূলত বিষয় হচ্ছে, আমি তো ওই সময় এতটা খেয়াল করিনি যে সে কার সঙ্গে দাঁড়ায় কথা বলতেছে বা কোনো অদৃশ্য কোনো জিনিস কিনা। তো বেশ খানিকক্ষণ পরে সুমাইয়া গিয়ে বাড়িতে আসে। তা আম্মা ওকে জিজ্ঞেস করে যে, তুই কার সঙ্গে কথা বলতেছিলি? তো যেহেতু আমার বড় বোন ছিল, আমার থেকে একটু বেশি বুঝতো, আরও আমার থেকে একটু বুদ্ধিমানও ছিল ছোটোবেলা থেকেই। স্কুলে যখন আমরা ভর্তি হই, শুরুতে আমরা স্কুলে ভর্তি হয়েছিলাম। তো আমরা যখন স্কুলে ভর্তি হই, তো ওই টাইমটাতে ও একটু বেশি পড়াশোনা পারতো, ও অন্য সব কিছু সবার থেকে বেশি জানতো এবং একটু বেশি বুদ্ধিমান ছিল। তো যাই হোক, আমরা ওই মক্তবের কাহিনী বলি। তো মক্তবে যখন আমরা নিয়মিত যেতাম, তো আমি খেয়াল করতাম যে প্রায় দিনই আমার যে বড় বোন আছে সুমাইয়া, ও প্রায় দিনই ওই টাইমটাতে একটা ছেলের সঙ্গে ও মক্তবে পড়তে আসতো। ওই ছেলেটার সঙ্গে বসতো। শুরুতে কিন্তু আমাদের সাথেই বসতো, কিন্তু পরবর্তীতে ওই ছেলেটার সঙ্গে বসতো এবং ওর সঙ্গে গল্প করতো, ওর সঙ্গে পড়া দিত একসাথে, এবং বের হওয়ার সময় ওর সাথেই বের হতো এবং গল্প করতে করতে ওর সঙ্গেই এক প্রকার বাড়ি পর্যন্ত আসতো। তো আমরা ওই ছেলেটাকে এর আগে কখনো মক্তবে দেখিনি। তো যাই হোক, ছোটো ছিলাম সেহেতু ওই সব বিষয় নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা ছিল না। তো যাই হোক, এই ঘটনার পরে
স্কুলে থাকতেও আমি ওই ছেলেটাকে স্কুলে দেখেছি, প্লাস হয়তো ভাবতাম যে আমাদের সঙ্গেই পড়াশোনা করতো বা আমাদের ক্লাসমেট। তবে ম্যাক্সিমাম টাইমে আমি ক্লাসের টাইমে ওই ছেলেটাকে দেখতাম না। তো যাই হোক, এরকম করে আমাদের ক্লাস হচ্ছে গিয়ে চলতে থাকে। তো আমরা ক্লাস 3 পর্যন্ত একসঙ্গে পড়েছি। তো তারপর আমাকে হচ্ছে গিয়ে আম্মা বলে কি যে ওকে জেনারেল লাইনে পড়াবো। আর বড় বোন যে আছে সুমাইয়া, তো সুমাইয়াকে হচ্ছে গিয়ে ওই সময় আমার থেকে আলাদা করে ফেলে। আলাদা করে কীভাবে, আমার বড় বোন যখন একটু বড় হয়, আমার আব্বাজান চেয়েছিলেন যে সুমাইয়াকে হাফেজা বানাবে। তো আমি আবার ওইসব বিষয়ে একটু দুষ্টু ছিলাম, আমি পড়তে টড়তে চাইতাম না, মানে চঞ্চল ছিলাম একটু, জ্ঞান বুদ্ধি কম থাকলেও চঞ্চল ছিলাম। ওর মতো ওরকম বুদ্ধিমান না হলেও বেশি ফালাফালি করে বেড়াতাম আর কথা শুনতাম না। তো যাই হোক, ক্লাস 3 পর্যন্ত পড়ার পরে আমি ক্লাস 4-এ উঠলাম। আর ওদিকে সুমাইয়াকে হচ্ছে মাদ্রাসায় ভর্তি করলো। তো মাদ্রাসায় ভর্তি করাকালীন সময়ে সুমাইয়ার সাথে কী কী ঘটেছে বা কী কী হয়েছে সেই সব বিষয় সম্পর্কে আমি হচ্ছে গিয়ে তেমন কিছু জানি না, বলতে পারবো না। তো ওইটা হচ্ছে গিয়ে পরবর্তীতে আমি জেনেছি। তো আমার সাথে যতটুকু ঘটেছে বা জেনেছি ছোটোবেলার কাহিনী, সেটা আমি বললাম। তো এরপরে বড় হওয়ার পরে যেদিন থেকে ও আসলে মাদ্রাসা থেকে ফেরত আসলো আর কি, তখন তো আমি মনে হয় ইন্টারমিডিয়েটে পড়ি, আর ওর পড়াশোনা সব শেষ, মাদ্রাসার সমস্ত পড়াশোনা শেষ। তো সব পড়াশোনা শেষ করে ও হচ্ছে গিয়ে বাড়িতে আসছে। তো বাড়িতে এসে এখন তো নিয়মিত আমার সঙ্গে থাকে। আগে যখন মাদ্রাসা থেকে আসতো মাঝে মধ্যে হয়তো আমার সঙ্গে ঘুমাতো, অথবা মাদ্রাসায় ম্যাক্সিমাম টাইমে থাকতো, বাড়িতে আসতে চাইতো না। তো ম্যাক্সিমাম টাইমে মাদ্রাসায় থাকার কারণে ওর সঙ্গে আমার তেমন এরকম সম্পর্ক এক প্রকার ভাটা পড়ে আর কি। তো যখন ফিরে আসে সম্পূর্ণভাবে, আমরা আগে যে রুমে ঘুমাইতাম ওই রুমে তো আমি একা ঘুমাই ওই সময়টাতে। তো ও আসার পরে ওর সাথে হচ্ছে গিয়ে আমার ঘুমাইতে হইতো। তো যাই হোক, ও যখন আসলো ওই দিন থেকেই ওকে কেমন যেন অদ্ভুত লাগতো। কেমন অদ্ভুত, ও সারাদিন হচ্ছে গিয়ে ঝিম মেরে বসে থাকতো, দিনের ম্যাক্সিমাম টাইমে ঘুমাতো। তো মাদ্রাসায়ও এটা করে কিনা আমি জানি না। তো ও দিনের ম্যাক্সিমাম টাইমে ঘুমাতো, দেখে মনে হতো যে রাত জেগে কোনো একটা কিছু করছে, এরকম কোনো কিছু মনে হতো। তো কথা হচ্ছে গিয়ে ও দিনের বেলা কেন ঘুমায়, এটা আমার খুব জানার ইচ্ছা। বা ওকে আমি জিজ্ঞেস করি যে কি তুই দিনের বেলা সারাদিন পড়ে ঘুমাস কিসের জন্য? কয়েকদিন পরে তোর বিয়ে হবে, আব্বা তো তোর জন্য ছেলে দেখতেছে, তুই দিনের বেলা পড়ে ঘুমাইলে সংসার সামলাতে পারবি? তো তখন আমার উপর রেগে গিয়ে বললো কিছু, তাহলে তোর সমস্যা কি, তুই তো আর আমার সংসার গিয়ে সামলায় দিবি না? তো আমার বড় বোন কিন্তু এমন ছিল না আগে যখন ওর সঙ্গে মেলামেশা করতাম বা মাঝে মধ্যে যখন আসতো। ইদানিং টাইমে কিছু মাস হয়েছে ওকে আমি এরকমভাবে দেখছি যে ও রাত্রেবেলা ম্যাক্সিমাম টাইমে বিছানায় থাকে না। আমার মাঝে মধ্যে রাত্রেবেলা ঘুম ভাঙে, ম্যাক্সিমাম টাইমে ওকে বিছানায় দেখি না। তো যাই হোক, এরকম করে হচ্ছে গিয়ে ও এরকম করে দিন যাচ্ছে আমাদের। তো আচমকা এক রাত্রেবেলা আমি ঘুম থেকে উঠে আমি দেখি কি যে ও বারান্দায় দাঁড়িয়ে কার সঙ্গে যেন কথা বলছে। আমাদের ঘরে যে বারান্দা ছিল সেই বারান্দায় দাঁড়িয়ে কার সঙ্গে যেন কথা বলছে। তো আমি তখন উঠে পর্দার আড়াল থেকে ওকে দেখি। আমি খেয়াল করলাম যে ও দাঁড়িয়ে আছে এবং ওর সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, এবং সেই ছায়াটার সঙ্গে ও দাঁড়িয়ে কথা বলছে। তো ওই ছায়াটা আবার আমার গন্ধ টের পেয়েছে বা আমি এখানে এসেছি সেটা বুঝতে পেরে গিয়েছে। ও যখনই বুঝতে পেরেছে তখনই আমার বোন আমার দিকে এমন অগ্নি দৃষ্টিতে তাকালো পেছন দিকে ফিরে। তো আমি তো পর্দার আড়ালে লুকিয়ে দেখতেছি, ও ওই পাশ থেকে আমাকে দেখার কথা না, কিন্তু দেখলো কিভাবে? তো আমার দিকে এমনভাবে চোখ করলো যেন ওই চোখের আগুনে আমি পড়ে যাব, এরকম একটা অবস্থা। তো আমি সঙ্গে সঙ্গেই আমার শরীরটা সরিয়ে নিলাম এখান থেকে। তো তারপর আমি যখন একটু করে উকি দিতে লাগলাম, আমি দেখলাম কি যে আমার বোন এখানে নেই। তখন তো আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, এত পরিমাণ ভয় পেলাম আমি যে আসলে কি বলবো কিছু বোঝা দিতে পারতেছিলাম না আমি। মানে ও বারান্দায় আমি তখন ওকে দাঁড়াইতে দেখলাম, ও ওইখানে লাইট জ্বালানো ছিল, ওইখানে দাঁড়িয়ে সেই ছায়াটার সঙ্গে কথা বলতেছে। কিন্তু দ্বিতীয়বার যখন আমি সেখানে তাকাইতে গেলাম দেখলাম কি যে সে ওইখানে নেই। আমি যখন পেছনে ফিরে তাকালাম তখন দেখলাম কি যে আমার যে বড় বোন সুমাইয়া ও বিছানায় ঘুমাচ্ছে। মানে এটা আশ্চর্যজনক বিষয় না, এমন হয়নি যে আমার হ্যালোসিনেশন হয়েছে, আমি স্পষ্টকে দেখেছি এবং ও আমার দিকে যেরকমভাবে তাকিয়েছে সেটা হলো অবিশ্বাস্য ব্যাপার। তো আমি তখন বিছানায় আসলাম, এসে দেখি কি যে ও শুয়ে আছে এবং ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে নাকি ঘুমের নাটক করছে সেটা দেখার জন্য ওকে আমি ডাক দিলাম। দেখলাম কি যে ও সত্যি ঘুমাচ্ছে। তাহলে বাইরে কি ছিল? এটা দেখে তো আমার একদম মানে সত্যি আমি খুব ভয় পেয়ে গিয়েছি। তারপর ওকে জিজ্ঞেস করলাম যে তুই কি বাইরে গেছিলি? ও তখন বললাম আমি বাইরে যাবো কিসের জন্য। তো যাই হোক, এই ঘটনার ওই দিন পরে, এর 2 দিন পরের ঘটনা, সেম আমার রাত্রেবেলা ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখি আবার বারান্দা থেকে ফিস করার শব্দ আসছে।
তো আমি বারান্দা থেকে আমি কাউকে দেখতে পাই না, ইভেন আমার যে বিছানা ছিল সেই বিছানায় আমি কাউকে দেখতে পাই না। তো এরকম একটা পরিবেশ ওকে আসলে সম্পূর্ণরূপে অন্যরকম লাগে। ও দিনের বেলা ঘুমায়, রাত্রেবেলা জেগে থাকে, তারপর একা একা সোফার উপর বসে থাকে। ম্যাক্সিমাম টাইমে আমি রাত্রেবেলা জেগে দেখি যে ও সোফার উপর বসে জব করছে কিছু একটা, জিকির করছে কিছু একটা। তো এরকম করতে করতে আসলে ওর একজন একটা বিয়ের সম্বন্ধ আসে। ওর স্বাস্থ্য কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল। এটা কেন হচ্ছিল আমরা জানি না, তবে ওর স্বাস্থ্য দিন দিন ভেঙে যাচ্ছিল এবং অন্যরকম হয়ে যাচ্ছিল। তো তখন হচ্ছে কি আব্বার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসে। তো ওই দিনকে ঘটে হচ্ছে আজব আরেক ঘটনা। সম্বন্ধ যারা দেখতে এসেছিল আমার বোনকে, তো ওরা যখন দেখতে এলো, আমার বোনকে দেখলো, তো দেখার পরে যখন সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষ করে ওরা যখন বাড়ির দিকে ফিরলো, ওদের যে ভ্যান, ওরা যে ভ্যানে করে এসেছিল সেই ভ্যানটা নাকি কেউ একজন ধাক্কা মেরে উল্টে দিয়েছে, এবং যে বর ছিল মানে যে দেখতে এসেছিল ওকে, তাকে নাকি কেউ গাছের একদম আগায়, একদম মাথায় এমন জায়গায় নিয়ে বসায় রাখছে যেখান থেকে নামানো কোনোভাবেই সম্ভব না। তো এই ঘটনার পরে আসলে ওনারা বিয়েতে কোনোভাবেই রাজি হননি। ওনারা হয়তো কোনো কিছু একটা আঁচ করতে পেরেছে এবং ভয়তে আর আমাদের এদিকে আসেনি। তখন আব্বা আসলে বুঝতে পারতেছিল না। আমি তখন আম্মাকে কিন্তু এসব ঘটনা বলি, যা আমার সুমাইয়া কিন্তু এরকম এরকম করে। তো তখন আম্মা বলে কি, জানে না এগুলো কোনো কিছু না, হয়তো রাত্রেবেলা ঘুম আসে না, মাদ্রাসা থেকে আসছে, এখন হয়তো ভালো লাগে না বাড়িতে, এই জন্য হইতে পারে। তো এরকম করে প্রায় 2টা সম্বন্ধ আসছে আমাদের বাড়িতে, 2টা সম্বন্ধ একদম সেম টু সেম। যে বর দেখতে আসে সেই বরের কোনো না কোনো ক্ষতি হয়, হয়তো তার গুদামে আগুন লেগে যায়, নয়তো তাকে গাছের মগ ডালে বসা রাখে, মানে যারাই দেখতে আসে তাদেরই এরকম ঝামেলা হয় আর কি। তো এই সব বিষয় নিয়ে আমার আব্বা তো চিন্তায় পড়ে গেল যে কি হইলো। তো যাই হোক, আমি আম্মাকে এইসব কথা বলছি, আম্মা আবার এই কথা আমার আব্বার কানে তুলছে যে এরকমভাবে তো ও নাকি রাত্রেবেলা এরকম উঠে বসে থাকে, সুরাইয়া অনেকবার দেখছি যে এরকম হয়েছে। তো আব্বা এইসবের তেমন কোনো একটা আমলে নেয় নাই। তো ওই দিন রাত্রেবেলা আমি হচ্ছে গিয়ে, আমি নিজে বাড়িতে ছিলাম না, আমি খালা বাড়ি গেছিলাম। তো সুমাইয়া তখন আমার রুমে একা একা ঘুমাইছিল। তো ওই দিন রাতেই হচ্ছে কি সমস্ত বিষয়গুলো আসলে সামনে আসে। তো আমি হচ্ছে খালা বাড়ি গেছি, তো পরের দিন এসে আমি জানতে পারলাম যে রাত্রে কি করছে। আব্বা নাকি অর্ধেক রাত্রেবেলা উঠছে, উইঠা হচ্ছে গিয়ে সে বাথরুমে যাবে সেজন্য। তো বাথরুমে আবার যাইতে হইলে আমাদের রুমটা পার হয়ে আমাদের বারান্দায় যে, বারান্দায় বাথরুম আর কি, তো আমাদের রুমটা পার হয়ে যাইতে হয়। তো আব্বা তখন খেয়াল করলো যে আমার রুম থেকে ফিস ফিস করে শব্দ আসছে, কোনো একটা পুরুষ মানুষের কণ্ঠ। তো ওইটা শুনে আব্বা আবার একটু হক চকায় যায়। তো তখন জানালার যে ফাঁকা ছিল সেই ফাঁকা দিয়ে দেখে যে সুমাইয়া মানে আমার বড় বোন, সে কারোর সঙ্গে গল্প করতেছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। একটা অদৃশ্য কারোর সঙ্গে কথা বলছে, একটা অবয়বের মতো দেখা যাচ্ছে, কিন্তু সেটা আসলে দেখা যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে যে ওখানে কেউ বসে আছে কিন্তু দেখা যাচ্ছে না। তো তারপর আমার সেই বোনটি হচ্ছে কি, আমার বড় বোন সুরাইয়া, সে জানালার দিকে এমন অগ্নিদৃষ্টিতে তাকায় যেন সে সব বুঝে ফেলেছে যে এখানে কেউ একজন আছে। তো সঙ্গে সঙ্গে সে ছুটে জানালার কাছে আসে। তো আমার আব্বা তো তখন ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে আমার আম্মাকে জোরে চিৎকার দিয়ে ডাকে যে তাড়াতাড়ি দিকে আসো। তো তখন আমার আম্মা ছুটে আসে, আয়সা বলে কি যে ওকে দরজা খুলতে বলো, ভেতরে কি আছে। তো ভেতর থেকে পুরুষ মানুষের কণ্ঠ যেহেতু শুনছে আর ও যেহেতু এরকমভাবে তেড়ে আসছে, তো তারপর যাক ও দরজা কোনোভাবেই খুলবে না। তো তখন ওর সেন্সে ছিল না। তখন আম্মা বলে কি যে দরজা খোল। তো আম্মাকে ও জোরে জোরে চিল্লায় বলে, তোমরা এখান থেকে চলে যাও, নাহলে তোমাদের ক্ষতি হবে, তোমরা এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করো না, আমি এখান থেকে কিন্তু চলে যাব। এই কথা বলার পর আমার আম্মা ভয়তে কান্নাটা কাটি শুরু করে। তো যাই হোক, আমার আব্বা হচ্ছে গিয়ে তখন দরজা ভাঙে আর কি, ও সারা শব্দ করতেছিল না। তো যাই হোক, দরজা যখন ভাঙে তো তখন খেয়াল করে যে আমার যে বড় বোন সুমাইয়া ও ঘরের ভিতরে নেই, কোথাও নেই, ঘরের থেকে কোথাও নেই। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমার আব্বা তখন দেখতে পায় যে ও বাইরে উঠানে দাঁড়ায় আছে। তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমাদের ঘরে ঢোকার দরজাই একটাই, এই একটা দিয়ে ওই রুমের ভিতরে ঢুকতে হয়, আর যদি ওইখান থেকে বাইরে বের হতে হয় তাহলে যে গ্রিল আছে সেই গ্রিলের তালা খুলে তারপর বের হইতে হবে। কিন্তু ও এরকমভাবে ঘরের বাইরে কীভাবে গেল, এটা নিয়ে আসলে আমার আব্বা বেশ চিন্তিত ছিল। তো তখন সারা রাত এরকমভাবে হচ্ছে গিয়ে ওই আমার যে বড় বোন আছে ওকে নিয়ে রুমের ভিতরে নলপাত করে বসাই যে তুই এখানে বস। ও কোনোভাবে শান্ত হচ্ছিল না। তো যাই হোক, ফজরের আজান হলো, ফজরের আজান হওয়ার পরে তখন একটু শান্ত হলো। তো শান্ত হওয়ার পরে মানে মূলত হচ্ছে আমার আব্বা আমার প্রতি ক্ষেপেছিল যে কেন ওকে এরকমভাবে বিরক্ত করা হলো এবং কেন ওকে এরকমভাবে দরজা ভেঙে বের করা হলো। তো ও কিভাবে বাইরে গেল এটা সম্পর্কে আব্বা জিজ্ঞেস করেছে, কিন্তু কোনোভাবেই সে বলবে না। তো ফজরের আজান হওয়ার পরে ও খানিকটা স্বাভাবিক হলো, এবং স্বাভাবিক হওয়ার পরে ওকে হচ্ছে গিয়ে ঘুম পাড়ানো হলো।
তো ঘুমাচ্ছিল। তো আমার আব্বা মসজিদে গেল, মসজিদে গিয়ে তিনিও তো মোটামুটি রাতে নামাজ টামাজ পড়াতেন, একজন ইমাম সাহেব ছিলেন। তো তিনি হচ্ছে কি আমাদের ওইখানকার যে হুজুর ছিল ওনাদের পরামর্শে একজন বড় হুজুরকে ডেকে নিয়ে আসেন দিন সকালবেলায়। তো ডেকে নিয়ে আসার পরে ওই হুজুর আসলে তখন ঝাড়ফুঁক করে বা যেভাবেই হোক উনি জিন টিন নিয়ে আসলে নাড়াচাড়া করে। তখন আসলে উনি বলে যে আপনার মেয়ের পরে একটা কামেল জিন ভর করেছে এবং এ হচ্ছে কি আপনার মেয়েকে চায়, আপনার মেয়েকে নিয়ে যেতে চায়। তো এই কথা শোনার পরে আমার আম্মাতেও তখন কান্নাকাটি করে। আমি ওই ঘটনা শুনে কিন্তু আমি চলে আসছি খালাবাড়ি থেকে। আমার খালাবাড়ি খুব বেশি দূরে না, 2 গ্রাম পরে। তো আমি তখন চলে আসি বাড়িতে। তো চলে আসার পরে আমার বড় বোনের এইরকম অবস্থা দেখে আমি নিজেও আম্মাকে সামলাই, আম্মাকে বলি কি যে আম্মা কিছু হবে না, তুমি চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। তো ওর সাথে যে কিছু ছিল এটা আমি কিন্তু আম্মাকে আগেই বলছি। ও মাদ্রাসা থেকে আসার পর থেকেই আমার হচ্ছে ওর প্রতি একটা অন্যরকম অদ্ভুত অন্যরকম ইয়ে লাগা আর কি, যে ও এরকম করে কিসের জন্য, ওর সাথে নিশ্চয়ই কোনো কিছু আছে। তো ছোটোবেলার যে কাহিনীটা বললাম এটা জাস্ট খালি হচ্ছে আমি ওকে ওই ইসের পরে সন্দেহ করে বলেছি যে ও এরকমভাবে ওই ছেলেটার সাথে মিশত। তো আমি যেটা সন্দেহ করেছিলাম সেটা অনেকাংশ সত্যি। কিভাবে, যখন ওই হুজুর আসার পরে আমার যে বোন ছিল ওই বোনকে ওই ঘরের ভিতরেই ওই ঘরটা বন্ধ দেয়। সর্বপ্রথম ওই রুমটা বন্ধ দেয়, ওই রুমের ভিতর তো ওকে কোনোভাবে বের করা যাবে না। তো ওই রুমটা প্রথমে বন্ধ দেওয়া হয়। বন্ধ দেওয়ার পরে তো ওই রুমের ভিতরে কোনো অশরীরী কোনো শক্তি বা জিন টিন প্রবেশ করতে পারবে না। তো সেরকমভাবে বন্ধ দেওয়া। তো বন্ধ দেওয়ার পরে আমার বোন আসলে পাগল হয়ে যায়। তো তখন বলে কি যে রুম কেন বন্ধ করলা, ও আসতে পারবে না, ও না আসতে পারলে তোমাদের সবাইকে আমি দেখে ছাড়বো, তোমরা কেন ওই রুম বন্ধ করলা। মানে ও নিজের সেন্সে থেকে এগুলো বলতেছে। কিসের জন্য? কারণ ও ওই জিনটাকে ভালোবাসে, পছন্দ করে। ওই সেন্স থেকেই ও এরকমটা বলতেছে যে কেন তোমরা দরজাটা আটকাইলা, তাড়াতাড়ি খোলো, আমি ওর সঙ্গে চলে যাব। তো তারপর হচ্ছে গিয়ে সেই যে পীর সাহেব আসছিল, ওই পীর সাহেব বলে কি যে তুমি ওই জিনটার সাথে কতদিন ধরে আছো? তো তখন বলে কি যে আমি ছোটোবেলা থেকে ওই জিনটার সাথে আছি এবং আমি ওর সঙ্গে চলে যাবো, আমি তোমাদের সঙ্গে থাকবো না। তোমরা কেন আমাকে বাড়িতে নিয়ে আসলা? আমি মাদ্রাসায় ভালো ছিলাম, ওইখানে থাকলে কোনো জবাবদিহি করা লাগতো না। আমি ওর সঙ্গে প্রত্যেকদিন গল্প করতাম, ওর সঙ্গে প্রত্যেকদিন যেতাম আমি। তোমরা কেন আমাকে এখানে নিয়ে আসছো? আমি বাড়িতে মাদ্রাসায় চলে যাব। তো এই কথা বলার পর সেই পীরজাদা যে আছেন তিনি বলেন কি যে জিন জাতি ভালো হয় না, তুমি জিন জাতি সম্পর্কে কেন যাবা? তোমার বাবা মাকে ছেড়ে যে তোমাকে এতদিন ধরে মানুষ করেছে। তো তখন বলে কি যে আমি বাবা মার সাথে কখনো থাকি নাই, আমি ছোটবেলা থেকে ওর সঙ্গে আছি, আমি ওর সঙ্গে থাকবো। মাদ্রাসায় ও আমাকে সবসময় সঙ্গ দিয়েছে, আর মক্তবে যখন পড়তাম তখন ও আমাকে সঙ্গ দিয়েছে। আমার বাবা মা কখনোই আমাকে বলছেনি, আমাকে ওই মাদ্রাসায় ভর্তি করে রেখে এসেছে। আমি বাড়িতে থাকতে চেয়েছিলাম, জেনারেল লাইনে পড়তে চেয়েছিলাম, কিন্তু আমাকে পড়ায়নি। পড়িয়েছে কাকে? ওই সুরাইয়াকে। আমি তোমাদের সাথে কোনোভাবেই থাকবো না, আমি ওকে চলে যাব। তো তারপরে আমি আসলে বুঝতে পারলাম যে আমার প্রতি ওর কতখানি ক্ষোভ নিয়ে ও আসলে আমার প্রতি এরকম একটা কথা বলতে পারলো। তো তখন আমি ওর কাছে বললাম যে কি বলতেছিস আপু, তুই এইসব বলতেছিস কিসের জন্য? আর আমি তোকে কি করছি? তুই জেনারেল লাইনে পড়বি, তুই বলতি আগে, তুই মাদ্রাসায় গেছিস, ওই জিনটা তো তোর সঙ্গে ছোটোবেলা থেকেই আছে। তো তখন ও বললো কি যে হ্যাঁ, ছোটোবেলা থেকেই আছে এবং এই জন্যই আমি ওকে পছন্দ করি, আমি ওর সঙ্গে চলে যাব। তো ওই সময় হচ্ছে সন্ধ্যা লেগে গিয়েছিল। সারাদিন মোটামুটি এরকমভাবেই ও একবার অজ্ঞান হয়, একবার জ্ঞান ফেরে। তো এরকম করে সারাদিন চলছিল। তো যেহেতু আমাদের বাড়ির ভিতরে এই সমস্ত কিছু জানাজানি হয়ে যায়, তো মোটামুটি আশেপাশের অন্য কাউকে জানাতে নিষেধ করা হয় যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আসলে কেউ কাউকে জানায় না। তো আমাদের যে চাচারা ছিল সকালে সন্ধ্যার দিকে ওখানে উপস্থিত হয়। তো তখন সেই জিনটা আসলে ওইখানে আসার পর সে আসলে সব কিছু তোলপাড় করতে থাকে, আশেপাশের যত জায়গা আছে, যত কিছু আছে সব তোলপাড় করতে থাকে এবং ওর শব্দ শোনা যায় আর কি। গাছরা যত কিছু ছিল সব একদম মানে উপড়ে ফেলার মতো এরকম অবস্থা বাতাসে। তো তখন বলতেছিল যে ওকে নিয়ে যেতে দেন, না হলে কিন্তু খবর আছে, আমি কিন্তু সব কিছু ভেঙে চুরে ফেলবো এবং সকলের ক্ষতি করব। তো বেশ কিছুক্ষণ পর হুজুর যখন মন্ত্র বলে পুরো বাড়ি বন্ধ করে, তো তখন বাড়িটা কিছুটা স্বাভাবিক হয়। তো এই বাড়ি বন্ধ করতে করতেই প্রায় রাত 10টা বেজে যায়। তখন রাত প্রায় 10টা বাজে বাড়ি বন্ধ দেওয়া হয়ে গেলে, তো তখন আমি ভীষণ ভয় ছিলাম, আমার আম্মাকে জড়িয়ে ধরে আমি বসেছিলাম। তো ওকে সম্পূর্ণরূপে বন্ধ করার পরে, হাতে তাবিজ দেওয়ার পরে ও খানিকটা কিছুটা স্বাভাবিক হয়ে বলে যে তুমি ঘটনা একদম শুরু থেকে বলো, কি হয়েছে তোমার সঙ্গে এবং তুমি কি চাও, একদম শুরু থেকে বলো। তো সুমাইয়ার তখন আসলে জ্ঞান ছিল কিনা আমি জানি না, ও একদম অচেতন অবস্থায় সমস্ত ঘটনা বলতেছিল। মানে ও জেগেছিল, ওর মধ্যে জ্ঞান ছিল, সব কিছু ছিল, তবে অচেতন এরকম একটা অবস্থা। ও সমস্ত কিছু বলতেছে যে এই ঘটনা শুরু সেই ছোটোবেলা থেকে, যখন আমি মক্তবে পড়তাম। মক্তবে থেকে আসার পথে একদিন আমার একটা ছোট ছেলের সঙ্গে কথা হয়। সেই ছোট ছেলেটা আমাকে ডাকার পরে তার সঙ্গে আমি গল্প করি। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এরকম গল্প করতে করতে তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার গড়ে ওঠে।
তারপর সেদিন থেকে ওই ছেলেটা মক্তবে আমার জন্য পড়তে আসে, বলে কি যে আমি তোমার জন্য আসবো। এবং ও যেহেতু আমার ভালো বন্ধু ছিল, আমার সঙ্গে অন্য কেউ মিশতো না, আমি হয়তো অন্য কারোর সাথে এরকম মিশতে পারতাম না, আমি একটু অন্যরকম ছিলাম, তো যার কারণে ওর সঙ্গে আমি মিশতাম এবং ও আমাকে খুব ভালো বন্ধু মনে করতো। এবং যার কারণে ও আমাকে আমাকে প্রত্যেকদিন আমার কাছে এসে গল্প করতো, আমাকে বিভিন্ন জিনিস এনে খাওয়াতো। তো এরকম একজন বন্ধু থাকাটা আসলে ভাগ্যের ব্যাপার, সেটা আমি মনে করি। যখন আমি মক্তবে পড়তাম এবং স্কুলে যেতাম, তখন ও সবসময় আমার জন্য নানান ধরনের জিনিস নিয়ে আসতো। আজকে ফুল নিয়ে আসতো, কালকে ফল নিয়ে আসতো, আজকে এই খাবার নিয়ে আসতো, কালকে ওই খাবার নিয়ে আসতো। তো এগুলো আমার কাছে খুব ভালো লাগতো। তো আমি এই জন্যই হচ্ছে কি মূলত ওর সঙ্গে বন্ধুত্ব করি এবং আমাকে অন্য কেউ পাত্তা দিত না। আমি যখন স্কুলে যেতাম, স্কুলে গেলে অন্যান্য বান্ধবীরা যারা আছে আমাকে বসতে দিত না, আমি সবার পেছনে গিয়ে বসতাম। শুধুমাত্র ওই আমাকে সবসময় বলতো কি যে কোনো চিন্তা করো না, আমি তোমার বন্ধু আছি, আমি তোমার খেলার সাথী আছি। বিকেলবেলা হলে ও আমাকে ডেকে নিয়ে খেলতে নিয়ে যেত এবং ওর সঙ্গে খেলতে আমি খুব ভালোবাসতাম। ও আমাকে, আমি যাই বলতাম তাই ও শুনতো। তো এরকম করতে করতে ছোটবেলা থেকেই ওর প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা চলে আসে। এবং ও যেহেতু আমাকে এরকমভাবে সবকিছু এনে দিচ্ছে, ফল খাবার, তো সেহেতু ওর সাথে আমার একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারপর যখন আমি স্কুলে ভর্তি হই, স্কুল থেকে মক্তবের থেকে মাদ্রাসায় যাই, মাদ্রাসায় যাওয়ার পরে আমি সম্পূর্ণরূপে একা হয়ে যাই। আমি আব্বাকে অনেকবার বলেছিলাম যে আব্বা, আমি মাদ্রাসায় পড়বো না, আমাকে স্কুলে ভর্তি করায় দাও। কিন্তু আমার আব্বা কোনোভাবেই শোনেননি। তিনি আমাকে বলেছেন যে তিনি নাকি আমাকে কোরআনের হাফেজা বানাবেন, যার কারণে তিনি আমাকে মাদ্রাসায় রেখে আসলেন, একটা বোর্ডিং মাদ্রাসায়। সেখানে আমার খুব কষ্ট হতো থাকতে। কিন্তু বেশ কিছুদিন থাকার পরে যখন ওই জিন ছেলেটা আমার কাছে আসতে শুরু করলো, মাদ্রাসায় সাধারণত ওরকমভাবে কোনো জিনের প্রবেশ ছিল না, অনুপ্রবেশ নিষেধ ছিল, কিন্তু একটা জায়গা ছিল যেখানে জিন আসতে পারতো। আমি প্রায় প্রতিদিনই ওইখানে গিয়ে ওর সঙ্গে গল্প করতাম। বিকেলবেলা যখন আমাদের ছুটি হতো, মানে হচ্ছে খেলাধুলা করার জন্য বা গল্প করার জন্য, তখন আমি আমার বান্ধবীদের সঙ্গে গল্প না করে, কথা না বলে আমি চলে যেতাম ওর সঙ্গে গল্প করার জন্য। ও সেই জায়গাটায় আসতো। আমাদের মাদ্রাসার পেছন সাইডে একটা জায়গা ছিল, সেই জায়গায় ও আসতো প্রত্যেকদিন। আমি ওর সঙ্গে প্রত্যেকদিন ওইখানে দাঁড়িয়ে গল্প করতাম এবং ও আমাকে ওইখান থেকে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে যেত যেখানে আসলে আমরা খেলাধুলা করতাম। এবং মাগরিবের আজানের খানিকক্ষণ আগে ও আমাকে ওই জায়গায় নামিয়ে দিয়ে যেত, বলতো কি যে ঠিক আছে, তোমার সঙ্গে আগামীকালকে দেখা হবে। তো যাই হোক, মাদ্রাসায় কিন্তু আমার এরকম দিন কাটছিল এবং আমার একমাত্র বন্ধু বলতে ওই আমার ছিল। আমি আব্বাকে অনেক বলতাম যে আব্বা আমি বাড়িতে যাব, কিন্তু আব্বা আমার কোনো কথা শোনেননি। তিনি আমাকে এইখানে এরকমভাবেই বন্দি করে রেখেছিলেন মাদ্রাসার ভিতরে। সারাদিন আমি পড়াশোনা করে শুধুমাত্র বিকেলবেলা ওর জন্য অপেক্ষা করতাম, যখন ও আমার জন্য আসবে, আমাকে নিয়ে খেলতে যাবে এবং ওর সঙ্গে গল্প করব। এরকম করে সময় আমার কেটে যেতে থাকে। একটু একটু করে আমি বড় হই এবং আমার হাফেজা পর্যন্ত আমি শেষ করে ফেলি। যখন শেষ হয় তখন কিন্তু আমার আব্বাজান আমাকে নিতে আসেনি। আমার আব্বাজানের ওই দিন নিতে আসার কথা ছিল এবং তিনি ওদিনকে এসে আমাদের মাদ্রাসা থেকে সমস্ত কিছু কালেক্ট করার কথা ছিল। তো ছোটবেলা থেকে আমার আব্বাজানের প্রতি একটা অন্যরকম ক্ষোভ ছিল, কিন্তু তিনি যেদিন আসলেন না, ওই দিন তার প্রতি আমার অন্যরকম একটা ক্ষোভ জন্ম নিল। এবং মূলত হচ্ছে পরিবার থেকে আমাকে তেমন কোনো সাপোর্ট কোনো সময় করা হয়নি। কিন্তু ওই দিন আমার সেই যুবরাজ এসেছিল, ওর নাম ছিল হচ্ছে যুবরাজ, এবং ও ছোটবেলা থেকে কিন্তু আমার সঙ্গে আছে। এবং যখনই আমার যা কিছু প্রয়োজন হয়েছে আমি পরিবারে সেটা জানিয়ে পাইনি। আমি যখনই যুবরাজকে বলতাম যে আমার এটা প্রয়োজন, তো তখনই সে কিন্তু আমাকে ওইটা এনে দিত, সেটা যে কোনো জিনিস হোক। কিন্তু আমার আব্বাকে বললে সেই জিনিসটা এক সপ্তাহ পার হয়ে গেলেও সেই জিনিসটা এনে দিতেন না। তো যার কারণে আমার আব্বার প্রতি আমার ওই ধরনের ক্ষোভ ছিল এবং আমি কখনোই তার কাছে কোনো কিছু চাইতাম না। আমি সরাসরি বিকেলবেলা যুবরাজ আসলে তার কাছে বলতাম এবং ও কয়েক সেকেন্ডের মধ্যে সেটা আমাকে এনে দিত। যুবরাজ একটা জিন ছিল সেটা আমি ছোটবেলা থেকে জানতাম এবং এই জন্যই মূলত ওর সঙ্গে আমি অন্যরকমভাবে মিশতাম এবং ওর সঙ্গে গল্প করতাম। ওর সঙ্গে থাকতে থাকতে যে কখন ওর প্রেমে পড়ে গিয়েছি এবং আমরা একে অন্যকে ভালোবেসে ফেলেছি সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি, যেহেতু আমরা দুজন একত্রেই বড় হচ্ছিলাম। তো যাই হোক, আমার হাফেজা যখন শেষ হয় তখন আমার বয়স 17 বছর। তো তখন যুবরাজ ওইদিন আমার কাছে আসে। আমি সারাদিন আমার আব্বার জন্য অপেক্ষা করেছি যে আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে সবার সঙ্গে গল্প করব এবং আমার খুশির খবর দিব, কিন্তু আব্বা ওইদিনকে আসলেন না। ওইদিনকে বিকেলবেলা আমাকে হচ্ছে গিয়ে যুবরাজ বলে কি যে তোমাকে অভিনন্দন যে তুমি তোমার পড়াশোনা শেষ করে ফেলেছ, চলো আজকে তোমাকে বিশেষ একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। এর আগে যুবরাজ আমাকে কোনোদিনই ওদের জগতে নিয়ে যায়নি এবং ওরা যেখানে থাকে সেখানে কখনোই নিয়ে যায়নি, যার কারণে ও আজকে আমাকে বলেছে যদি তুমি হাফেজা শেষ করতে পারো তাহলে আমি তোমাকে সাথে করে আমার দেশে নিয়ে যাব যেখানে আমরা থাকি। তো ও ওই দিনকে আসলো এবং এসে আমি ওকে ওই কথা বললাম যে
আব্বাজান আসলে আমাকে নিতে আসেননি, আমি তো একা একা বাড়িতে যেতে পারবো না, আমার আসলে বাইরের জগৎ তেমন চেনা না, বা আমি গাড়ি ঘোড়া চিনি না যে যাব। তো যুবরাজ তখন বললো কি যে চলো আমি তোমাকে দিয়ে আসি বাড়ি পর্যন্ত। তো তখন আমি বললাম কি যে আমি যেতে পারবো না, আর আমি যেতেও চাই না, কারণ হচ্ছে কি যারা আমাকে নিতে আসেনি প্রায় একদিন পার হয়ে গেল, আমি আসলে যাব না বাড়িতে, চলো আমি তোমার সঙ্গে যাব। তো ওই দিন প্রথমবার মতো সে হচ্ছে আমাকে সাথে করে তাদের ওইখানে নিয়ে গেল, এবং ও যখন আমাকে মাদ্রাসার পেছন সাইড থেকে নিয়ে যাচ্ছিল, তো তখন আমার খুব ভালো লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল যে ওই আমার আপন এবং ওই আমার সব। তো তারপর আমি ওর সঙ্গে গেলাম সেখানে। তো জায়গাটা ছিল এক প্রকার আমাদের এইখান থেকে ভিন্ন, বিশাল বড় বড় আকৃতির গাছ আছে এবং সেই গাছগুলো খুব লম্বা, এবং সেই লম্বা গাছের ভিতরে একটা বিশাল আকৃতির একটা ঘর আছে। সেই ঘরের ভিতরে আসলে অন্য কেউ থাকে না, ওরা ব্যতীত। ওদের পরিবারে ওর মা আছে এবং ওর বাবা থাকে না। তোর মা যে ছিল সেও লম্বা এত বিশাল, এবং তার চেহারা, তারপরে ভ্রু, নাক, ঠোঁট সব কিছু ভিন্ন রকমের। তো ওর মায়ের সঙ্গে যখন আমি প্রথম দেখা হলো, তো ওর মা আমাকে দেখে আমি তো ওনাদের ভাষা বুঝতে পারবো না, তো ওনারা কিছু একটা ভাষা আমাকে বললো। তো তখন আমাকে যুবরাজ বলে দিল যে তোমার প্রশংসা করছে, তুমি সুন্দরী সেইটা। তো আমি তাকে ধন্যবাদ জানালাম আমাদের ভাষায়। তো ওনারা মূলত হচ্ছে কি ওনাদের মতো করে ওদের ভাষায় কথা বলে। তো যুবরাজকে বললাম তুমি বাংলা ভাষা শিখেছো কোথা থেকে? তো তখন বললো কি যে তোমার সাথে থাকতে থাকতে আমি শিখে গিয়েছি, বা আমি জানি, আমি এই অঞ্চলে আমরা অনেক বছর ধরে থাকি, এই পাশেরই একটা জায়গায় আমার চাচারা থাকে, এরকম করে আমরা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় থাকি। তো তখন আমরা ঘরের ভিতরে গেলাম। তো যুবরাজের বাবা হচ্ছে গিয়ে ওদেরকে রেখে চলে গিয়েছিল বহু বছর আগে। তো ওর একটা ছোট বোন আছে এবং ওর মা এখানে ওরা থাকে। তো তখন ও আমাকে বলল যে এরপর থেকে কিন্তু এখানেই থাকতে হবে, থাকতে পারবা? এখানে কিন্তু আমরা থাকি। তাই বললাম কি যে এত বড় ঘর এখানে থাকতে পারবো না, কিসের জন্য? আমি তোমার কাছে চলে আসবো, আমি অবশ্যই চলে আসবো, আমাকে আরেকটু বড় হতে দাও, তারপর আমি দেখো তোমার সঙ্গে এখানে এসে থাকবো। তো তখন বললো কি যে তুমি এখনই চলে আসো, তোমাকে ছাড়া আসলে আমার ভালো লাগে না। তাই বললাম কি যে আমি আসবো, আমাকে আগে বড় হতে দাও, আমার তো এখনো 18 বছর পূর্ণ হয়নি। তো আমি চলে আসতে চেয়েছিলাম। তো যাই হোক, ওই দিন নাকি আমি যখন বাড়িতে ফেরার পরে আমার আব্বা নাকি আমাকে নিতে আসছিল, কিন্তু আমি মাদ্রাসায় আমাকে নাকি খুঁজে পাইনি কোথাও, এটা বললো আর কি। তো আমি তখন যুবরাজকে বললাম এক কাজ করো, এখন যদি আব্বাজান এসে আমাকে পাইনি, তার মানে হচ্ছে গিয়ে সে ভাববে যে আমি মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে হয়তো বাড়িতে চলে গিয়েছি, এটাই ভাবে। তো তুমি এক কাজ করো, আমাকে এখান থেকে সরাসরি বাড়িতে দিয়ে আসো। তো তখন ওর সঙ্গে আমি বাড়িতে যাই, এবং বাড়িতে গিয়ে আমি আব্বাজান ফেরার আগেই আমি বাড়িতে চলে যাই, এবং বাড়িতে গিয়ে আমি আম্মাজানকে বলে কি যে আম্মা আমি এসেছি। তো এই ছিল হচ্ছে ওদিনকের ঘটনা। তো ওদিনকে আব্বাজান এসে আমাকে বলে যে তুই একা একা কেন আসছিস? তো আমি তখন আব্বার উপর রেগে গিয়েছিলাম যে তুমি আমাকে কেন নিতে যাওনি সারাদিন, তোর জন্য আমি সারাদিন অপেক্ষা করেছি, যেদিন আমাদের ওখানে অনুষ্ঠান ছিল সেদিন তুমি আমাকে নিতে যাওনি কেন? তখন সে বলে কি যে আমি ব্যস্ত ছিলাম। তো এইসব বিষয় নিয়ে তার প্রতি আমার একটা অন্যরকম রাগ ছিল, অন্যরকম ক্ষোভ ছিল তার প্রতি। তো যাই হোক, আমার বিষয়গুলো এরকমভাবে আগাতে থাকে। এরপর আমি মাদ্রাসায় যুবরাজের সঙ্গে মেলামেশা করতাম, ওর সঙ্গে দেখা করতাম, গল্প করতাম, ও আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। কিন্তু যখন আমার ওইখানকার পড়াশোনা শেষ হওয়ার পরে যখন আমি বাড়িতে চলে আসলাম, বাড়িতে আসার পরে আমি আসলে ওর সঙ্গে ওরকমভাবে যোগাযোগ বা দেখা করতে পারতাম না, কারণ ও তো প্রায় দিনই আমাকে মাদ্রাসা থেকে নিয়ে যেত বা আমি গল্প করতাম। কিন্তু এইখানে যখন আসলাম, তো তখন আমি আগের থেকে একটু বেশি যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তো সেটাও হচ্ছিল। আমি ম্যাক্সিমাম টাইমে রাত্রেবেলা থাকতাম না। কিন্তু একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে সুরাইয়া। আমি তো সুরাইয়াকে ছোটবেলা থেকেই দেখছি, ও আমার প্রতি নজর রাখা শুরু করে, ও ছোটবেলা থেকে আমার প্রতি নজর রাখতো। তো আমি যখন এখানে আসার পরে ও আমার প্রতি একটা অন্যরকম নজর দিতে লাগলো, যে বললো কি যে তুই কেন রাত্রেবেলা ঘুমাস না, দিনের বেলা কেন ঘুমাস, এইসব আমাকে বলতে লাগলো। তোর প্রতি আমার ভীষণ রাগ হতো যে ও আমাকে এরকম কথা কেন বলবে। রাত্রেবেলা আমার সেই যুবরাজ যে জিনটা আমাকে নিতে আসতো, এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম ওর সঙ্গে রাত্রেবেলা। শুধুমাত্র সুরাইয়ার জন্যই আমার প্রথম কিছুদিন যাওয়ার পরে আমার যাওয়া বন্ধ হয়ে যায়, কারণ ও রাত্রেবেলা প্রায় দিনই উঠে আমাকে দেখতে পেত না। তো দেখতে পেত না, তখন হচ্ছে গিয়ে আমি ভাবতাম যে যদি বুঝে ফেলে বাসায় তখন সমস্যা হবে। তো এই জন্যই মূলত হচ্ছে কি আমি ওর সঙ্গে এই বারান্দায় দেখা করতে শুরু করলাম, বাড়ির উঠানে বা আঙিনায়, ম্যাক্সিমাম টাইমে উঠানে বা আঙিনায় দেখা করতাম। তো প্রথম কয়েকদিন কিন্তু সুরাইয়া বুঝতে পারিনি তো আমি কেন দিনের বেলা ঘুমাই, আমি কেন রাত্রে জেগে থাকি, এখানে কেন বসে থাকি, আমার কি হয়েছে, এইসব বিষয় বলে বলে আমার একদম মাথা খারাপ করে ফেলতো। তো আমি ওকে কয়েকবার বলেছি যে সব বিষয় আমাকে জিজ্ঞেস করবি না। শেষ যেদিন ও আমাকে বারান্দায় যুবরাজের সঙ্গে দেখে ফেললো, সেদিনকে আমি ভেবেছিলাম যে ওকে আমি মেরে ফেলবো এবং ওকে নিয়ে এমন জায়গায় ফেলে আসবো যে ও আর কোনোদিন সেখান থেকে ফিরে আসতে পারবে না। কিন্তু যুবরাজই আমাকে নিষেধ করেছে না, এমনটা করা উচিত হবে না, তোমাকে তো আর কিছুদিন পরে আমি এখান থেকে নিয়ে যাব।
কিন্তু একদম শেষ মুহূর্তে এসে যখন আমরা চলে যাব তখনই ও আমাদেরকে এরকমভাবে ধরিয়ে দিল। এটাও কাজটা ঠিক করেনি, ওর যে কোনোভাবেই হোক ওর এটার মাসুল দিতেই হবে। তো আমার সামনে বসেই ও এরকমভাবে প্রায় অচেতনভাবে এরকমভাবে আমার সঙ্গে বসেই সব কথাবার্তা বলছিল। তো আমি সেগুলো শুনে ভয় পাই। আমি আম্মাকে তখন বললাম, আম্মা দেখো তোমার মেয়ে আমার ক্ষতি করার জন্য কি করতেছে, শুধুমাত্র ওই জিনটার জন্য। ওই জিনটা ওর কাছে আপন হয়ে গেছে, আমরা ওর কাছে কিছু না। এগুলো আমি কান্না করতে করতে ওই দিন আমি আমার আম্মাকে বলতেছিলাম। তখন আমার আম্মা ওকে বলে কি যে তুই সব কি বলতেছিস, তুই সামান্য একটা জিন যে কিনা অন্য একটা জাতি, অন্য একটা জগতের একটা জিনিস, প্রাণী, তুই তার জন্য তুই আমাদেরকে এরকমভাবে তিরস্কার করতেছিস। তো তখন সেই হুজুর বলে কি যে ও আসলে এখন নিজের সেন্সে নেই, তো ওই জিনটা ওকে অনেকটা নিজের বশে করে ফেলেছে এবং ছোটোবেলা থেকে ওর সঙ্গে আছে। তো তো সে তো এগুলো ছাড়াতে একটু সময় লাগবে, ওকে একটু সময় দাও। আর হচ্ছে গিয়ে ও এই ঘরের ভিতরে আজকে থেকে বন্দি থাকবে, ওকে কিন্তু এই ঘরের বাইরে বের হতে দেবেন না। আর সব থেকে বড় কথা, বাড়ির বাইরে তো কোনোভাবেই না। ওই জিনটা চাইলেও এখন আর এটার ভিতরে ঢুকতে পারবে না, আমি বন্ধ করে দিছি, এবং এটা কোনোভাবেই ও আসলে ভাঙতে পারবে না। তো যাই হোক, ওই দিনকে ওই পীর সাহেব যে ছিলেন উনি রাত্রেবেলা চলে যায়। তো আমি তো ওর সাথে কোনোভাবেই ঘুমাবো না, কারণ ঘুমাইলে তো মনে করেন যে ও যেভাবে গলা টিপে আমাকে মেরে ফেলবে। কারণ ও আমার প্রতি যে ক্ষোভটা দেখলাম বা আমার আব্বার প্রতি যে ক্ষোভ, আমার আব্বা কিন্তু ওর কথাবার্তা শুনে কান্না করতেছিল যে ওর জন্য এত কিছু করছে। তো ওর মনের যে কথা, এটা তো আব্বা জানতো না আসলে ও কি চায়। তো ও যখন নিজের মুখ থেকে বললো যে ওই জিনটাই ওকে সবসময় বাবা মায়ের অভাব পূরণ করিয়েছে, যখন যা চেয়েছে তখন তাই দিয়েছে, সেই জিনটা বাবা মা দিতে পারেনি। তখন আব্বার একটাই কষ্ট যে এত কষ্ট করে আমাদের দুই বোনকে মানুষ করেছে, বড় করেছে। তো আমার বড় বোন যে আমার আব্বার প্রতি এরকম খুব পুষে রেখেছে সেটা আমার আব্বা জানতেন না। তো যাই হোক, আমার আব্বা এই বিষয় সম্পর্কে জানার পরে ভেঙে পড়েন এবং আমার বোন হচ্ছে গিয়ে এরকমভাবে ওই ঘরের ভিতরে আটকে রাখে সুমাইয়াকে। তো আটকে রাখার ম্যাক্সিমাম টাইমে ও কী করতো, ঘরের ভিতরে একা একা গল্প করতো। তো ওই জিনটা তো এখানে আসছে না বা আসার পথ বন্ধ করা, তো একা একা চিল্লাচিল্লি করতো, একা একা নিজের সাথে নিজে কথা বলতো। এগুলো আমরা জানলা দিয়ে দেখতাম, জানলা সবসময় খোলা থাকতো, ও জানলা আটকাই দিয়ে দিতাম না আমরা, এবং জানলা দিয়ে হচ্ছে কি খাবার দিতাম, দরজা খোলা হতো না। তো এরকম করে প্রায় সপ্তাহখানিক কেটে যায়, এবং সপ্তাহখানিক কাটার এক পর্যায়ে আমি বিশেষ করে এক রাত্রেবেলা আমি আম্মাকে বললাম, আম্মা আমি বাথরুমে যাবো, চলো আমার ভয় লাগতেছে, ওর রুমের সামনে দিয়ে আমি যাবো না। তো ওর রুম পার হয়েই কিন্তু আমাদের বাথরুমে যাওয়া লাগতো। তো আমি যখন আম্মাকে নিয়ে উঠলাম, আমি বাথরুমে গেলাম, তো আম্মা এখানে দাঁড়ায় ছিল। আম্মা সত্যি দেখে এবার অবাক। আম্মা দেখলো যে একটা অববয়, একটা ছায়া আমার বোনের সাথে দাঁড়ায় কথা বলতেছে, এবং সে হচ্ছে কি ওইখানে বসে আছে, এবং একটা অন্যরকম সিচুয়েশন এখানে। তো তখন আমার আম্মা দেখে চিৎকার করে ওঠে, এবং চিৎকার করে ওঠার এক পর্যায়ে আব্বা উঠে এসে দেখে কি যে ওই জিন ছেলেটা, যে কিনা হচ্ছে গিয়ে যার নাম ছিল যুবরাজ, সেই জিন ছেলেটা আমাদের ওই ঘরে, এবং ঘরের ভিতরে আমার বোনের সাথে দাঁড়ায় কথা বলতেছে, এবং ওইখানে স্পষ্ট সেই জিন ছেলেটাকে এবার দেখা যাচ্ছে। তো ওই জিনটা দেখতে একটু ভিন্ন, অন্য রকমের ছিল, মানুষের মতো না, এবং বেশ খানিকটা লম্বা, তার শরীরে একটা অন্য রকমের জামা পরা কালো রঙের, তার চেহারাটা স্পষ্ট না, কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে কোনো মানুষ না। তো চিৎকার চেঁচামেচিতে আমার চাচারা দৌড়ে আসে, আমি ইভেন বাথরুমের ভিতরে ছিলাম, আমি দ্রুত ওইখান থেকে বেরিয়ে আসি। আমি নিজেই ভয় পেয়েছিলাম যে কেন এরকমটা করতেছে। তো বাইরে এসে দেখি কিন্তু সত্যি এরকম একটা অবস্থা, ওই জিন ছেলেটা ঘরের ভিতরে ঢুকে আসছে। কিন্তু এটা কীভাবে সম্ভব? ওই যে পীর সাহেব এসেছিলেন, পীরজাদা, উনি তো পুরো বাড়ি বন্ধ করছে, প্লাস ঘর বন্ধ করছে, ইভেন আমার বোনের শরীরটা পর্যন্ত বন্ধ করে দিছে, তাও এই জিনটা কীভাবে ঘরের ভিতরে আসলো? তো ওই দিন রাত্রেবেলায় আমার চাচা হচ্ছে গিয়ে মোটর সাইকেল নিয়ে সেই পীরকে উঠায় নিয়ে আসে আর কি, কোন যেভাবেই হোক আসতেই হবে, নাহলে আমাদেরকে মেয়েকে নিয়ে যাবে, এরকম বলে আমার চাচা নিয়ে আসছে। তো যাই হোক, ওই দরজা খুলে, তো তখন ওই জিনটা ওই ঘরের ভিতরেই উপস্থিত ছিল, কোনোভাবে এখান থেকে যাবে না, মানে যাবেই না। অনেকভাবে আমার চাচা, আমার আব্বা যান দোয়া দূরত পড়ছে, অনেক কিছু করছে, কিন্তু কোনোভাবেই সে ওই ঘর থেকে যাবে না আর কি। তাকে তাড়ানোর মতো ক্ষমতা আমার আব্বা জানের কিংবা দাদা জানের কোনোভাবে ছিল না, চাচা জানের ছিল না। তো ওই জিনটা ঘরের ভিতরে ছিল, সেটা বোঝা যাচ্ছিল। ও মাঝে মধ্যে নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল, খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলে জিনেরা, অনেক জোরে জোরে নিঃশ্বাস ফেলে। তো যখন সবাই চুপ হয়ে যাচ্ছিল, সকালে কিন্তু ভয়ে ভয়ে এখানে বসেছিল, আর আমার যে বোন ছিল তাকে হচ্ছে গিয়ে বেঁধে রাখা হয়েছিল, যে তাবিজটা ছিল, তো তাবিজটা তাকে জোর জবরদস্তি করে তার হাতে পড়ানো হয়েছে। তো এই তাবিজটার কারণে মূলত হচ্ছে গিয়ে সম্ভবত ওকে নিতে পারে নাই, এবং এক প্রকার বেঁচে গেছে, এরকম একটা অবস্থা হবে হয়তো। তো ওই তাবিজটার কারণেই হয়তো এরকমটা হবে। তো আমার সেই চাচা হচ্ছে গিয়ে নিয়ে আসে।
সেই পীর সাহেবকে নিয়ে আসে। আনার পরে সেই জিনটা ওখানে যে উপস্থিত আছে সেটা সে বুঝতে পারে এবং তার নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। খুব জোরে জোরে নিঃশ্বাস নেয় জিনেরা, সেটা আমি স্পষ্ট শুনতে পেয়েছি। তো তখন আমার যে চাচা ছিল সেই চাচা যখন একটা পড়া পানি বের করে সেটা সেই জিনের গায়ে মারে। দুজনের গায়ে মারার সঙ্গে সঙ্গে সেটা আমাদের সামনে দৃশ্যমান হয় এবং আমরা দেখতে পাই যে একটা কালো কাপড় পরা বিশাল আকৃতি, প্রায় 7 ফুটের মতো লম্বা হবে, এরকম একটা কালো জিনিস আমাদের সামনে দাঁড়ায় আছে এবং তার চেহারা স্পষ্ট না, চেহারাটা দেখা যাচ্ছে না, কালো কাপড় দিয়ে ঢাকা এবং সে এরকমভাবে কথা বলছে এবং এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে যে তার সঙ্গে কথা বলতে গেলেই ভয়। আমি তখন মুখ নিচু করেছিলাম ভয়ে। তো তখন সেই পীর সাহেব বলেন কি যে তুই কি চাস? তখন বললো কি যে আমি ওকে চাই, আমি সুমাইয়াকে নিয়ে যাব, আমি ছোটবেলা থেকে ওর সঙ্গে আছি এবং আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যাব, আমার আম্মা এবং আমার ছোট বোনের জন্য বসে আছে। তো তখন সেই পীর সাহেবটা বলেন যে ও হচ্ছে একটা মানুষ জাতি আর তুমি হচ্ছে একটা জিন জাতি, এটা তো কখনো সম্ভব না একটা মানুষের সঙ্গে একটা জিনের সম্পর্ক বা বিয়ে। তো তখন সেই জিনটা বলে কি যে আমি ওর সঙ্গে ছোটবেলা থেকে আসি এবং ওকে আমি সাথে করে নিয়ে যাব, যে কোনোভাবেই হোক আমি নিয়ে যাব, তোরা কোনোভাবে আটকাইতে পারবি না। আর আমার আম্মা ওর জন্য বসে আছে, আমার আম্মা ওকে নিয়ে আসতে বলেছে। আমি বলেছি যে ওদের পরিবারের সকলে জেনে গিয়েছে, তো ওকে আমি নিয়ে আসতে বলেছে। আজকে আমি নিয়ে যেতাম, কিন্তু কিভাবে তোরা টের পেয়ে গেলে আমি বুঝতে পারলাম না। আর ওর হাতের তাবিজটা খুলে দে, আমাকে নিয়ে যাব। তো তখন সে পীর সাহেব বলেন কি যে কোনোভাবে তুই এটার ভিতরে ঢুকলি কীভাবে, তোকে সেটা বল। তো সেই জিনটাকে হচ্ছে গিয়ে সেই পীর সাহেব হচ্ছে গিয়ে এক মন্ত্র দিয়ে বেঁধে ফেললেন, দোয়া দিয়ে বেঁধে ফেলার পরে সে নড়াচড়া করতে পারতেছিল না। তো তখন সেই পীর সাহেবের কথা মতো সেই জিনটা বলে যে ওই যে কলসি তুই পুঁতে রাখছিলি সেই কলসি ওকে দিয়ে আমি বের করছি। ও হচ্ছে গিয়ে ও এই ঘর এই বাড়ির একটা ছেলে আছে, সেই ছেলেকে টাকা দিয়ে ও সেই কলসিগুলোকে উঠাইছে এবং ঘরের ভিতরে যে কলসি ছিল সে কলসি উঠাইছে। আমাদের বাড়ির চারপাশে 7টা কলসি পোতা ছিল, এই জিন যাতে ঘরের বাড়ির ভিতরে না ঢুকতে পারে। কিন্তু আমার যে মেঝো চাচার যে ছেলে ছিল ওই ছেলেকে টাকা দিয়ে ওই আমার বড় বোন টাকা দিয়ে হচ্ছে কি সেই কলসির একটা কলসি উঠাইছে। ইভেন আমাদের ঘরের চারপাশে 4টা কলসি পোতা ছিল, সেই কলসি পর্যন্ত উঠাইছে, উঠাইয়া এই জিনকে ঘরের ভিতরে ঢুকাইছে। তো এই কাজ যে আমার বোন করছে এবং ওই জিনটার জন্য সে এত কিছু করতেছে, আমাদের জন্য কোনো কিছু করতেছে না, এটা আসলে আমরা কোনোভাবে মেনে নিতে পারিনি। এবং আমার আব্বা তখন বলে যে ও যেহেতু আমাদেরকে এরকমভাবে পাত্তা দিচ্ছে না, ও যেহেতু আমাদেরকে এরকমভাবে চাচ্ছে না, তো সেহেতু এক কাজ করি, ওদেরকে হচ্ছে গিয়ে আমি ওরে যেতে দেন, পীর সাহেব ওকে যেতে দেন, আমরা ওকে চাই না, কোনোভাবে ওকে চাই না, ওকে যেতে দেন, ও যেন আমাদের এখানে কোনোদিন না আসে। আমার আব্বা রেগে মেগেই কথা বলে। তো তখন ওই পীর সাহেব বলে কি যে ভাই সাহেব রাগের মাথায় কোনো কিছু করবেন না, ওরা ছোটো মানুষ হয়তো ভুল করে ফেলছে, রাগের মাথায় কোনো কিছু করবেন না, আরেকবার দেখেন। আর আমার মনে হয় যে ওকে বিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক তখন হচ্ছে গিয়ে আব্বা বলে কি আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা শুনলাম, অনেক লনপাত করে আমার আব্বাকে রাজি করানো হয়েছে। তো আমার আব্বা তখন রাজি হয় এবং ওকে বিয়ে দেওয়ার জন্য হচ্ছে গিয়ে তোড়ঝোড় করে এবং সে জিনটাকে ওইখান থেকে তাড়িয়ে দেয়। বলে কিছু তোর ভালো চাই, তোকে আমি চাইলে আটকাইতে পারতাম এবং ক্ষতি করতে পারতাম, আর কয়েকদিনের ভিতরে ওকে আমি বিয়ে দিব, তুই আর আসবি না এখানে। তো যাই হোক ওর হচ্ছে গিয়ে তখন আমার আব্বা বিয়ের জন্য ছেলে খোঁজে। আর ওই পীর সাহেব যেহেতু বলেছে যে একবার বিয়ে হয়ে গেলে ওই জিনটা কখনো বিরক্ত করবে না, এটা জানিয়েছে। তো ওই দিন হচ্ছে গিয়ে ওই সম্পূর্ণ বাড়ি আবার বন্ধ দেয়, এই পাশ ওই পাশ সম্পূর্ণ জায়গা বন্ধ দেয় এবং বন্ধ দিলে তো জিনটা আসতে পারবে না। তো যাই হোক বন্ধ দেওয়ার কথা ছিল আগামীকালকে, আর বিয়ে হচ্ছে গিয়ে এর 1 সপ্তাহ পরে ছেলে দেখার কথা ছিল। তো বন্ধ দিয়ে দেয় এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে ছেলে দেখাদেখি করে। তো আমাদেরই গ্রামের এক ছেলে ছিল যে কিনা সুমাইয়াকে পছন্দ করতো, আমার বোন কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। তো ওই ছেলের সঙ্গে হচ্ছে গিয়ে বিয়ে দেওয়ার হয়, যেহেতু ছেলে খোঁজার একটা ব্যাপার আছে, আর ওরা বংশও ভালো, সব কিছু ভালো। তো ওদের থেকে হচ্ছে গিয়ে মূলত সব কিছু জেনে বুঝেই ওরা প্রস্তাবটা পাঠায়। তো প্রস্তাব পাঠানোর পরে যেদিনকে বিয়ে ছিল, শুক্রবারের দিন বিয়ে ছিল। তো শুক্রবারের দিন যেদিন বিয়ে হবে ওই দিনকে সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে আমার বোনকে সাজানো হয়, সব কিছু সাজানোর পরে ঘরের ভিতরে হচ্ছে গিয়ে তাকে একা রেখে আসা হয়। তো সম্ভবত এই একা রেখে আসাটাই কাল হয়েছে। ওই বোন আবার কেমনে কি করছে আল্লাহ জানে, আল্লাহ মাবুদ বলতে পারবে সেটা। ওই বন্ধ আবার সে সরাইছে, কাউকে দিয়ে সরাইছে, সেই বন্ধর সেই কলসি দেখা গেছে কি যে উঠানো, কেউ একজন উঠাইছে এবং ঘরের সেই কলসি পর্যন্ত উঠানো কেউ একজনকে দিয়ে উঠাইছে। এবং ওই দিনকে ঘটনা এমনটা ঘটছে যে যখন বউকে আনার জন্য আমার আম্মা এবং আমি যখন ঘরের ভিতরে যাওয়ার পরে গিয়ে দেখি কি যে ঘরের ভিতরে কেউ নেই, পুরা ঘর উদাম, পুরা ঘর ফাঁকা। চারিদিকে আপনার হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে বন্ধ দেওয়া ছিল, ঘরের বাইরে তালা দেওয়া ছিল পর্যন্ত, আশেপাশে মানুষজন চলাফেরা করতেছে, ওর এখান থেকে পালায় যাওয়া কোনোভাবেই সম্ভব না। তো তখন সকলে আসলে বুঝতে পারলো যে ওই জিনটা ওকে নিয়ে গেছে আর কি।
তো ওই দিনকের পর থেকে ওকে আমাদের বাড়িতে এক প্রকার আমার আব্বাজান বলে দিছে যে ও আমাদের জন্য মৃত, ওই জন্য আর কোনোদিন আমাদের এখানে না আসে। তো আমাদের কথা যেহেতু শোনেনি, একটা জিনের সঙ্গে চলে গিয়েছে, এবং সে কোনো আশরাফুল মাকলুকাত না, সে একটা জিন। তো সেই জিনের সঙ্গে চলে গিয়েছে, এবং এই ঘটনার আজকে থেকে প্রায় 7 বছর হয়ে গেল। তো এই 7 বছরে আমার আব্বা কোনোদিনও তার কথা মুখে আনেনি। তো পরবর্তীতে আমাকে হচ্ছে গিয়ে বিয়ে দিল, এবং আমি কিন্তু আমার আব্বার একমাত্র মেয়ে, এটাই আমার আব্বা সবসময় বলে। তবে আমার সময়ের কথা অনেক মনে পড়ে যে ও এমনটা না করলেও পারতো, ও একটা জিনের সঙ্গে চলে গেল, ও আমাদের কথা একদমই ভাবলো না, বা আমাদের প্রতি ওর যে ক্ষোভ, বিশেষ করে আমার প্রতি, আমার আব্বাজানের প্রতি, এরকমটা আসলে ওর করা উচিত হয় নাই। বা ও ছোটোবেলা থেকে একটা জিনের সঙ্গে মিশেছে, ভালো কথা, তো ওইরকমভাবে জিনের সঙ্গে চলে যাওয়া, এটা আসলে বেমানান, আমার কাছে আসলে অন্যরকম লেগেছে বিষয়টা। তো সব মিলিয়ে আমাদের জীবন এখন এমনভাবেই কাটছে, এবং সুমাইয়া ওই দিনকে যে গেছে ওই জিনের সঙ্গে আর কখনো আমাদের এখানে আসেনি। জানি না কোনোদিন আসবে কিনা, তবে না আসাই ভালো। ও যার সঙ্গে আছে ভালো থাকুক সেখানে, এবং সেখানে সুখে থাকুক। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বরাবর মতো কণ্ঠে আমি আজ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আপনাদের জীবনে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা অথবা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।